সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, জয় বাংলা স্লোগানে খুলল নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়, উঠল দলীয় পতাকা, উঠে গেল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা। জানিয়ে দেব, বিএনপির ইঙ্গিতে আনন্দিত আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ, ঘুরে যাচ্ছে রাজনীতির মোড়। এদিকে বিএনপিকে খাঁচাবন্দি আগেই করছে অন্তর্বর্তী সরকার ইউনূস, ভোটের ফলাফল শুধুমাত্র নাটক, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবে না জামাত ইসলামীর এমপিরা, বললেন অ্যাডভোকেট শিশির মনির। জানিয়ে দেব, আসিফ মাহমুদের সময় একাধিক ফেডারেশন অনিয়ম, দুর্নীতি বেড়েছিল, অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি, ফেঁসে যাচ্ছে আসিফ মাহমুদ। সর্বশেষ জানিয়ে দেব, আম ও মধুর ব্যবসায় ভরসা, রাজনীতিতে খরচ সেখান থেকেই, বললেন তারেক রহমান, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় বাংলা স্লোগানে খুলল নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়, উঠল দলীয় পতাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগান দেন, পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এদিকে আজ পীরগঞ্জ পৌর শহরের নিচুতলা এলাকায় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায় 25 থেকে 30 জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। তারা দলের নামে নানা ধরনের স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রদল নেতা সাগর। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, দীর্ঘ 17 থেকে 18 মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই, এরপর সেখানে জাতীয় পতাকা উত্তোলন করি। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগের একটি ঐক্যবদ্ধ করা গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করার প্রতীক। তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন ও সংগ্রহ উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নতুন গতি সঞ্চার করা হবে। বিএনপির ইঙ্গিতে আনন্দিত আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আওয়ামী লীগের প্রতি বিএনপির দৃষ্টিভঙ্গি কেমন হবে, মসৃণ হবে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহল। দলের বর্ষিয়ান নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন। সালাউদ্দিনের কথায়, বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছেন, আমরাও তার সমর্থন করি। আইন অনুযায়ী প্রত্যাবর্তনের দাবি আমরা সময়ে জানিয়ে এসেছি। এটা দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ের ব্যাপার। আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলাম। 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। তার থেকেই তিনি দিল্লিতেই রয়েছেন। একাধিকবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বিদেশ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে, কিন্তু দিল্লির সেই সব চিঠির জবাব দেয়নি। জুলাই হত্যা মামলা বাংলাদেশ আদালতে হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সালাউদ্দিন জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত এবং বাংলাদেশ বিদেশ মন্ত্রণালয় সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তবে প্রত্যর্পণ দাবিকেই সমর্থন করে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ না থাকায় অনেকেই এই নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই সংক্রান্ত প্রশ্ন তুলে জবাবে প্রবীণ বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ জানে নির্বাচন হয়েছে অন্তর্ভুক্তিমূলক। আওয়ামী লীগের কথা যদি তোলে তাহলে বলবো 2024 সালে আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে খাঁচায় বন্দি আগেই করছে ইউনূস, ভোটের ফলাফল শুধুমাত্র নাটক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তবে সরকার গঠন করতে চলেছে। বিরাট কোনো অঘটন না ঘটলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হবে, আর বিরোধী আসনে বসতে চলেছে জামাত। তারা কারে বিরোধী দলনেতা করে সংসদে পাঠাবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। বিএনপির এই ফলাফলকে খুশি দলের প্রবীণ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষ জানে নির্বাচন হয়েছে অন্তর্ভুক্তিমূলক। আওয়ামী লীগের কথা যদি বলেন
তাহলে বলবো 2024 সালে আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে ও নিরপেক্ষভাবে। এরকম একটি ভোটের জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তিতে রচনা শুরু হয়েছিল। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। তার এই বিবৃতির উল্লেখ কথা, কারণ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেও তারা কি তাদের মতো সরকার চালাতে পারে, সেই প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন। এই নির্বাচন নিয়ে একটি আশঙ্কা ঘনীভূত হয়েছিল। অনেকে আশঙ্কা করেছিলেন তদারকি সরকার প্রধান নির্বাচনের কথা জানালেও শেষ মুহূর্তে নির্বাচন হয় তিনি বাতিল করে দেবেন। ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবে না জামাতের এমপিরা, বলেন শিশির মনির। বাংলাদেশ জামাতে ইসলামের নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এদিকে আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান। পোস্টে মোহাম্মদ শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবে না ইনশাআল্লাহ। এর আগে নির্বাচনের পূর্বে 2025 সালে 7 নভেম্বর সিলেট নগরে একটি কনভেনশন হলে মহানগর জামাত আয়োজিত সুধী সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজন এমপি নির্বাচিত হন তাদের কেউ সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়িতেও চলবে না। আসিফ মাহমুদের সময় একাধিক ফেডারেশনে অনিয়ম বেড়েছিল অযোগ্য ব্যক্তিদের পরিস্থিতি। বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানেই উল্লাস আর বিজয়ের গল্প, গোলের আনন্দ, রেকর্ড ভাঙার উত্তেজনা কিংবা আন্তর্জাতিক সাফল্যের গর্ব, এসব আমাদের আলোচনা কেন্দ্র হয়ে থাকে। কিন্তু কখনো কখনো মাঠের বাইরে নীরব আনন্দমহলে হয়ে ওঠে সবচেয়ে বড় নাট্যমঞ্চ। জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের ভেতরে যে আলোচনা, অভিযোগ ও অদৃশ্য ক্ষমতা টানাপোড়েন সামনে এসেছে তা শুধু সংগঠনগত দ্বন্দ্ব নয়, বরং ক্রীড়া প্রশাসনের গভীর কাঠামোগত বাস্তবতার এক উন্মোচন। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। ক্রীড়া প্রশাসনের ভেতরে ও বাইরে নানা মহলের অভিযোগ, তার সময়কালে একাধিক ফেডারেশনে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রক্রিয়ার প্রভাব বিস্তার, অনিয়ম ও অযোগ্য ব্যক্তিদের আধিক্য বেড়েছিল। যদিও এসব অভিযোগ আনুষ্ঠানিক নিষ্পত্তি হয়নি, তবুও ক্রীড়াঙ্গন আলোচনা অভিযোগটি যেন স্থায়ী হয়ে গেছে। ক্রীড়া প্রশাসনের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত কমিটি গঠনের অদৃশ্য নেটওয়ার্ক। অভিযোগ রয়েছে সজীবের ঘনিষ্ঠ হিসেবে পরিস্থিতি স্টাফ মাহফুজ আলম ও জাতীয় ক্রীড়া পরিষদ একান্ত সচিব সাইফুল ইসলাম বিভিন্ন ফেডারেশন কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। আম ও মধুর ব্যবসায় ভরসা, রাজনীতি খরচও সেখান থেকেই, বললেন তারেক রহমান। সরকারি চাকরির সুযোগ না পেয়ে আম ও মধুর ব্যবসা শুরু করেছিলেন বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি আরো বলেন, আম মধুর ব্যবসায় শুধু পরিবার চলে না, আমাদের রাজনীতিতেও ব্যয় হয় এই টাকা। আমি আমার এই জীবনটাই উপভোগ করি আল্লাহ ভরসা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাম্প্রতি নির্বাচন ও নিজের জীবন সংগ্রাম লিখে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, আমি তারেক পেশায় একজন আইটি ব্যবসায়ী ছিলাম। আমার বাবা মা সেই ব্যবসা করতে দেন নাই। তারা চান আমি সরকারি চাকরি করি। সেখান থেকে সরকারি চাকরির চেষ্টা করে বারবার ভাইবা দিয়েও ব্যর্থ হচ্ছিলাম। একদিন সবাই স্মৃতিতে স্মরণ করবে শিক্ষক নিয়োগের 84% কোটা, রেলওয়ে 40% পোষ্য ও পারিবারিক কোটা আর প্রথম দ্বিতীয় শ্রেণীর কোটা ছিল। এরপর তিনি লেখেন, ব্যক্তিগত জায়গায় বারবার আশাহত হয়ে এই ব্যবস্থা থেকে মুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সংস্কার আমার কোটা সংস্কারের লড়াই করলেও অনেকে এটাকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে শত্রুতার পর্যায়ে নিয়ে যায়। শেখ হাসিনা সরকারের এই আন্দোলনকে রাজাকারের আন্দোলন বলতে থাকে। বীর মুক্তিযোদ্ধার সন্তানের জন্য আমরা কিছুটা কোটা রেখেই নারীদের জন্য কিছুটা প্রতিবন্ধী ও পাহাড়ের অনগ্রসর বন্ধুদের জন্য মিলায়ে 15% কোটায় প্রস্তাব করেছিলাম।